This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সন্ধ্যের সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে শর্মিষ্ঠা এবং লিমার সঙ্গে আমি মঞ্জিরা রয়েছে। আর শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, এসআইআর আবহ গোটা রাজ্য জুড়ে এবং বিভিন্ন বিডিও অফিস ভাঙচুরের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাকুরিয়া দেখেছি, ফারাক্কা দেখেছি, আজ সন্দেশখালী দেখলাম। বিডিও অফিসে রীতিমতো তাণ্ডব চলল। ছবি দেখাচ্ছি আপনাদের। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ, প্রতিবাদের নামে বিডিও অফিস ভাঙচুর। তছনছ সন্দেশখালী ১ নম্বর বিডিও অফিস। শুনানির দায়িত্বে থাকা অফিসারদেরও হুমকির অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও শুনানি কেন্দ্রে কোথায় নিরাপত্তা? হয়রানির অভিযোগে তাণ্ডব, কেন হাত গুটিয়ে পুলিশ প্রশাসন? আজও সেই প্রশ্ন উঠল। আমাদের হিয়ারিং চলছিল ৫৩-৫৭ ওয়ার্ডের হাটগাছি গ্রাম পঞ্চায়েতে। তো মানুষ যারা হিয়ারিংয়ে এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নববর্ণ মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, যেটা আমার মিটিং রুমে রয়েছে, এবং আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, নেটওয়ার্ক জায়গায় ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। সো কিন্তু আমাদের হিয়ারিং এখন চলছে এবং আমরা আবার লাইন করেছি। আমার উচ্চতম কর্তৃপক্ষকে জানিয়েছি, থেকে ওসি সাহেবও এসেছিলেন, পুলিশ ফোর্স ছিল, লাইন করে সেভাবেই হিয়ারিং করেছি। কেন ভাঙচুর করলেন? জানি না মানুষের কী হয়েছে। কারা করেছে যদি একটু বলেন। মূলত মানুষ তো আমরা তো চিনি না সেভাবে মানুষকে। ৫৫-৫৭ বুথেরই এরা ছিল, তার মধ্যে কোনো দুষ্কৃতি থাকতে পারে, হিয়ারিংয়ের মধ্যেই তারা মিশে এসেছে। সন্দেশখালীর বিডিওর বক্তব্য আপনাদেরকে শোনালাম। অর্থাৎ চাকুলিয়াতে যে ছবি আমরা দেখেছি, ফারাক্কাতে যে ছবি দেখেছি, একই ছবি আজ আমরা সন্দেশখালীতেও দেখলাম। দীপঙ্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীপঙ্কর, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, কিন্তু এই শুনানি কেন্দ্রে নিরাপত্তা কোথায়? পুলিশ কোথায়? কোনো উত্তর পেলে? দেখো, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু এখনো বিডিও স্তরে এসে পৌঁছায়নি। এটা আমি অন্যান্য যে সমস্ত বিডিও অফিস আছে সেখানে কথা বলে জানার চেষ্টা করেছিলাম, তাই জানতে পেরেছি। এবার সন্দেশখালীর ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, যে পদ্ধতিতে হয়ে আসছিল সেই একই পদ্ধতি, এবং সেই পদ্ধতিতে হয়রানি হচ্ছিলেন সাধারণ মানুষ। এই হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ গত কয়েকদিন ধরেই জানাচ্ছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও ভাঙচুর। এক্ষেত্রে সন্দেশখালীর বিডিও অফিসের ভেতরে তারা ঢুকে যান, ঢুকে গিয়ে এলোপাতাড়ি হয়ে ভাঙচুর করেন। যেমনটা ভিডিও বললেন যে কম্পিউটার, কাঁচ, জানালা, দরজা, বিভিন্ন জিনিসপত্র এলোপাতাড়ি ভাবে ভাঙচুর হয়। পুলিশ গোটা ঘটনাস্থলে যখন পৌঁছায় তখন অনেকটা ভাঙচুর হয়ে গেছে, অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বেশ কিছুক্ষণের মধ্যে অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু প্রায় ১ ঘন্টার কাছাকাছি সময় ধরে এই সন্দেশখালীর বিডিও অফিসের হিয়ারিং বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যদিও বিডিও এই টোটাল হিয়ারিং এর প্রক্রিয়া আবার শুরু করেছেন, কিন্তু অবস্থা ভয়ঙ্কর জায়গায়। এবার ছবি দেখাচ্ছি আপনাদের, বিডিও অফিসে তাণ্ডবের ছবি। থ্রি উইন্ডোর মাধ্যমে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। চাকুলিয়া, ফারাক্কা এবং সন্দেশখালীর ছবি। আজকে সন্দেশখালীতে, চাকুলিয়ায় ১৫ তারিখে এবং তারপর ১৬ তারিখে হয় ফারাক্কাতে। ১৪ তারিখে ফারাক্কা, চাকুলিয়ায় ১৫ তারিখ এবং সন্দেশখালীতে আজ বিডিও অফিসে তাণ্ডবের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। রাজ্য সরকার হামলা করাচ্ছে, কিন্তু পুরোটাই প্ল্যানফুলি করানো হচ্ছে রাজ্য সরকার। এবং আজকে তো কোর্টে বেলডাঙ্গা নিয়েও রাজ্য সরকারের মুখ করেছে। এখানে কোর্টের অবজারভেশন এসেছে, দেখতেই পাচ্ছেন, তাদের স্পষ্ট বলে দিয়েছে যে এইভাবে জনগণের সম্পত্তি ধ্বংস হচ্ছে আর পুলিশ বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটা মেনে নেওয়া যায় না। এই আজকে কোর্টে তো এই জন্যই রাজ্য সরকার বারবার কানমলা খাচ্ছে। রাজ্য সরকার ইচ্ছে করে সন্দেশখালী, ফারাক্কায়, বিভিন্ন জায়গায় এই ধরনের অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। হয়রানির মুখে পড়ে অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত হয়ে আছেন। আমরা নিশ্চিতভাবে সকলকে অনুরোধ করছি যে দেখুন, কোনো জায়গায় আইন নিজের হাতে নেবেন না। আপনাদের ক্ষোভ হয়রানিজনিত কারণে, আপনাদের যেভাবে হয়রান করা হচ্ছে, আপনাদের বিভ্রান্ত করা হচ্ছে, আপনাদের অনিশ্চয়তায় ফেলা হচ্ছে, এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন,
যার রাগ, যার ক্ষোভ, ভোটের মাধ্যমে বিজেপিকে শিক্ষা দিতে হবে। এবার আপনাদেরকে বাসন্তীর ছবিটা দেখাতেই হচ্ছে, কারণ সেখানে শুনানি কেন্দ্রে বিক্ষোভ, কারণটা সেই একই, এসআইআর, এবং তার পরবর্তীতে যেটা দেখা গেল রাস্তার মধ্যে বিক্ষোভ দেখানো হয়েছে। বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ ছিল, সোনাখালী রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ আটকে পড়ে বাসন্তী, ঝড়খালি, গদখালি রুটের বেশ কিছু গাড়ি। আন্দোলনকারীদের সঙ্গে বচসাও হয়, সেই সময়কার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা রাখছি। হাতাহাতি হয় তৃণমূল প্রধানের সঙ্গেও। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ পৌঁছে, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক। আমরা বাসন্তীর পরে এবার আপনাদেরকে জয়নগরের ছবিটা দেখাবো। বিডিও অফিসে বিক্ষোভ মিছিল অবরোধ করে এসএসসি। এর পরের ছবিটা আপনারা দেখুন। শুনানিতে হয়রানির অভিযোগ তুলেই পথ অবরোধ এবং বিক্ষোভ। এদিকে এসআইআর যে বিভিন্ন জায়গায় অশান্তি, হয়রানির ছবি দেখছে, এই ঘটনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছেন। তিনি বলছেন রোহিঙ্গাদের ভোট হারাবে সেই ভয়ে তৃণমূল এসআইআর হতে দিচ্ছে না। ঠিক কি কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, আমি বিগ বলে পিসিআরকে চালাতে বলবো। এবারে নবম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। বিরোধীদের এই কথাগুলো বলতে লজ্জা করছে না? বিজেপি আর বিজেপির দালাল এজেন্টগুলোর এতদিন ধরে যে মানুষগুলোকে হয়রানি করা হয়েছে, বিক্ষোভ কটা জায়গায় হয়েছে, কিন্তু সেখানে কোনো কোনো জায়গায় এবং মানুষের ন্যায্য ক্ষোভটায় সেই ভিড়ের মধ্যে অন্য লোক প্ররোচনা দিয়ে বদনাম করার জন্য, ইস্যু তৈরির জন্য কিছু গন্ডগোল করে দিচ্ছে। আমরা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে, আমরাও মানুষের কাছে বলছি। বেলাগাম ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম নির্বাচন কমিশনের মাজা ভেঙে দেওয়ার কথা বলছেন তিনি। এসআইআর ঠিক মতো না হলে নাম বাদ গেলে আগুন জ্বলবে, ধুক ধুক করে মরার থেকে একেবারে মরা ভালো। উস্কানি ভাষণ ফারাক্কা তৃণমূল বিধায়কের। এই ঝান্ডা কমচির ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলা কেলানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটের মধ্যে আছো না? তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। তোষণের রাজনীতি কত দূর অবধি গেলে আজকে এই ধরনের দুঃসাহস এই এমএলএরা করতে পারে? আজকে বিডিও অফিসে গিয়ে বিডিওকে মারছেন, ভাঙচুর করছেন, অবশ্য আমরা অবাক হই না। আপনাদের নেতৃত্ব এই বিধানসভার মধ্যে ভাঙচুর করেছিল, উনি তো ভাঙচুর করতেই জানেন মমতা ব্যানার্জি, ডিস্ট্রাকটিভ চিফ মিনিস্টার। আপনার তোষণের রাজনীতির জন্য আজকে আপনার সংখ্যালঘু বিধায়করা এই ধরনের কথা বলার সাহস রাখে। 2026-এ মোদী সরকার আসুক, তারপর এই ধরনের সংবিধান, ডেমোক্রেসি, প্রশাসনের এগেইনস্টে কথা বলবে, ভাঙচুর করবে, তাদের কিভাবে সোজা করতে হয় সেটাও বিজেপি সরকার জানে।
না, এই ধরনের দেখুন, যে ঘটনার প্রেক্ষিতে এটা হয়েছে সেই ঘটনাটাও যেরকম নিন্দনীয়, বাঙালির উপর অত্যাচার হচ্ছে, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, সেটা সমর্থনযোগ্য হতে পারে না। তার বিরুদ্ধে প্রতিবাদও প্রয়োজন। আবার যেরমভাবে এসআইআর এর নাম করে অসভ্যতামি হয়রানি করা হচ্ছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ প্রয়োজন। কিন্তু প্রতিবাদের ধরন কখনো সরকারি অফিস ভাঙচুর করে, সাংবাদিককে আক্রমণ করে, অফিসে আগুন লাগিয়ে, সরকারি সম্পত্তি ধ্বংস করে এটা হতে পারে না, এটা সমর্থনযোগ্য নয়। দল প্রথম দিনই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই ঘটনাকে দল এন্ডোর্স করবে না। গতকালের এত অশান্তির পরেও আজকে যেন আরো বেপরোয়া মগরার তৃণমূল নেতা। তিনি প্রকাশ্যে বলছেন বিজেপি কর্মীদের মারা হবে, এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। কি বলছেন? দরকার পড়লে বিজেপি নেতাদের আবার মারবো, বেলাগাম হুঁশিয়ারি মগরা তৃণমূল ব্লক সভাপতি। গতকালের ছবিটা আপনাদেরকে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব, কারণ যে অশান্তি দেখেছিলাম তারপরে তৃণমূল নেতা আজকে আরো বেপরোয়া। গতকাল চুঁচুড়া বিডিও অফিসে ফর্ম 7 জমা নিয়ে অশান্তি হয়। আমরা দুটো ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। গতকাল যেভাবে বিডিও অফিসে অশান্তি হয় সেই সময়কার ছবিটা, বিজেপির জেলা সম্পাদক সন্দীপ সান্ধুখা সহ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে আজ মগরা থানায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিজেপি বিক্ষোভ দেখায়। আর অন্যদিকে তৃণমূল নেতার আজকে আবারও হুমকি। এই বিজেপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে লাগু করে, তাদেরকে কাঠের পুতুলের মতন ব্যবহার করে যে সমস্ত মানুষের জন্য যে হয়রানি করছে, বিগত 1 মাস ধরে বিভিন্ন রকমভাবে হয়রানি হচ্ছে মানুষের হয়রানি হলে দরকার পড়লে তারা আবার নিজেরা এক একজনের 200, 250, 400 করে ফর্ম নিয়ে এসে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে। বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তে যদি কোনো একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, দরকার হলে আরও মারব। যে বিজেপির নেতাই আসুক না কেন, সে জেলা, রাজ্য, ব্লক স্তরে যে নেতাই আসুক না কেন, মানুষের স্বার্থে দরকার পড়লে আবার মারব। হ্যাঁ, অভিযোগ করুক না, অভিযোগ করুক। যারা চক্রান্তকারী তাদেরকে রুখে দাঁড়াবার জন্য যা করতে হয় করবো আমরা। আগামী দিন তৃণমূল পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আজকে বিজেপি ভদ্র সভ্য বলে আইনের দ্বারস্থ হয়েছে, তার মানে এই নয় যে বিজেপি চুরি করে বসে রয়েছে। সুতরাং যে সকল মন্তব্য করছে আর যে সকল টেন্ডেন্সি নিচ্ছে, তার সঙ্গে এটাও মাথায় নিয়ে আসবে যে আমরা যখন মগরা ভিডিওতে যাব এসআইআর ফর্ম ছিঁড়তে, পিঠে তেল লাগিয়ে যাব। কারণ এবার আর বিজেপি থেমে থাকবে না, যা দেবে তার উপযুক্ত সুদ সমেত ফিরিয়ে দেওয়া হবে আপনাদের। এবার এসআইআর শুনানিতে ডাক পড়ল কাজল শেখের মায়ের। 28শে জানুয়ারি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মাকে ডাকা হয়েছে, কারণ 2002-এর যে তালিকা রয়েছে সে তালিকার সঙ্গে মিসম্যাচ রয়েছে। সেই কারণেই এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। কমিশনের ভূমিকায় ক্ষোভ কাজল শেখের। 2000 সালে বিএসএফ কর্মরত অবস্থায় খুন হন দাদা। তখন থেকে মা কেন্দ্রীয় সরকারের পেনশন পায়, তারপরেও নোটিশ ধরানো হচ্ছে। এর থেকে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? মন্তব্য কাজল শেখের। আমার বিএসএফ এর কর্মরত জওয়ান দাদা সাজুকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছিলেন। তারপর থেকে 2000 সাল থেকে আমার মা পেনশন পায়। অর্থাৎ 2000 সাল থেকে কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক আর কি হতে পারে? এই জন্য আমরা বলি, কেন্দ্রে যে সরকার বসে আছে, যারা নির্বাচন কমিশনকে পরিচালনা করছে, বারবার দেখেছি এই কেন্দ্রীয় সরকারের তুগলুকি শাসন, মোহাম্মদ বিন তুগলকের মতো তাদের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ মাত্র এটা। এসআইআর আতঙ্কে আবারও আত্মহত্যার অভিযোগ উঠল এবার দিনহাটায়। আর কমিশনের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিলেন উদয়ন গুহ। পরিবারের 4 সদস্যের নামে এসেছে এসআইআর শুনানি নোটিশ। বৃহস্পতিবার শুনানি, তার আগেই আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, এমনই দাবি দিনহাটার বৃদ্ধের পরিবার। এসআইআর কি হয়েছে? আপনার নাম নেই, নোটিশ এসছে, তাহলে
নোটিশ আসবে? কে বলছে? তার জন্য খাইছেন? নোটিশ এখনো আসে নাই? এখনো নোটিশ আসে নাই? কি তাহলে কি ভয়ে বিষ খেয়েছেন? নোটিশ হিয়ারিং এর নোটিশ আসছে? নোটিশ ওই জন্য আমরা তো কাগজ দিয়েছি, আমি তো জানি না, পাশ থেকে আসি দেখি শোর হয় যখন আমার অবস্থায় যখন কাজ থেকে আসি। বাড়িতে কে কে আছে? বাড়ি তো বর্তমান আপাতত কারণ নাই, কাজে কাজে চলে যায়, গরিব মানুষ। কতজন ছেলে মেয়ে ওনার? সবাই বাইরে থাকে? সবার নামে হিয়ারিং নোটিশ আসছে? দায় কারণ নিতে হয় সেটা একেবারে নির্বাচন কমিশন এবং বিজেপি দল। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার প্ররোচনা দেবার সুমোটো মামলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। যেভাবে এই এতগুলো লোক মারা গেলেন বা আত্মহত্যার চেষ্টা করলেন, এগুলো দায় নির্বাচন কমিশন এড়াতে পারেনি। এক এক সময় এক একটা ফরমান জারি করে তুগলুকি কারণ। শহরের প্রতিটি থানাকে চিঠি দিয়েছে লালবাজার। লালবাজারের দেওয়া এই চিঠিতে কি লেখা রয়েছে? সামনেই ভোট আছে, আর ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী আসলে কোথায় থাকবে সেই পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে। তথ্য জানতে চেয়েছে লালবাজার, আর সেই তথ্য জানতেই প্রতি থানাকে চিঠি দিয়েছে, এমনটাই খবর ভবানী ভবন সূত্রে। বাহিনী এলে তাদের থাকার বন্দোবস্ত, জল ও বিদ্যুৎ পরিষেবা কেমন হবে, এই সমস্ত বিষয় জানতে চাওয়া হয়েছে এই চিঠিতে। আর কি কি বলা হয়েছে এই চিঠিতে অবশ্যই আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির মাধ্যমে। সুপ্রিয় রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রিয়, ঠিক কি কি তথ্য জানা যাচ্ছে? না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আরেকবার আপনাদের জানিয়ে রাখবো যে শহরের প্রতিটি থানাকে এই চিঠি দিয়েছে লালবাজার, এবং এই চিঠিতে বলা হয়েছে যে সামনেই যেহেতু নির্বাচন রয়েছে, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারা কোথায় থাকবে, তাদের থাকার কি কি বন্দোবস্ত রয়েছে, কি কি পরিকাঠামো রয়েছে, সবিস্তারে জানতে চাওয়া হয়েছে। আজ মোহাম্মদ সামি তিনি এসআইআর শুনানিতে হাজিরা দিলেন। হাজিরা দেওয়ার পর কি কোথাও ঘুরিয়ে তৃণমূলকে বার্তা দিলেন? কারণ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বারবার দেখেছিলাম মোহাম্মদ সামিকে শুনানিতে ডাকার জন্য বারবার সরব হয়েছিল। আজ সেই স্বামী শুনানিতে হাজিরা দেওয়ার পর সাফ বললেন ত্রুটি সংশোধনে সকলের সহযোগিতা করা উচিত, বললেন মোহাম্মদ সামি। আজ নিজের ভাইকে নিয়ে যাদবপুরে কার্যনগরে গিয়েছিলেন, শুনানিতে ডাক পড়েছিল তার। সেই মোহাম্মদ সামি বেরিয়ে বললেন যে ত্রুটি সংশোধনে প্রত্যেকেরই সহযোগিতা করা উচিত। कोई प्रॉब्लम नहीं है, सबको मुझे लगता है सबका अधिकार है, सबको करेक्शन करना चाहिए। जहाँ पे आपका वोट है आपको जाना चाहिए, और एसआईआर कोई ऐसी चीज़ तो नहीं है कि आपको कोई काम दे रही है। मैं कहता हूँ जिसकी आपकी जिम्मेदारी, आपका अधिकार है, आपको आना चाहिए, आपको करेक्शन करना चाहिए, आपको वोट बनवाना चाहिए, ये तो अच्छी चीज़ है। अगर मुझे इनवाइट किया तो मुझे कोई दिक्कत नहीं है, और बहुत अच्छे से लोगों ने हैंडल किया है, अच्छे से वेरिफिकेशन किया है। 25 साल से यहाँ पे है, तो हर चीज़ यहाँ बस ये तो इसलिए आना है, बुलाया तो 10 बार आएंगे, और मुझे लगता है आप लोगों को भी आना चाहिए, जिसका एसआईआर फॉर्म नहीं है उसको करना चाहिए। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বারবার সরব হয়েছেন মোহাম্মদ সামিকে কেন শুনানিতে ডাকা হয়েছে, তিনি এত বড় প্লেয়ার, ভারতীয় দলে তিনি প্রতিনিধিত্ব করেছেন। সেক্ষেত্রে মোহাম্মদ সামি তিনি তো নিজে বলছেন যে তাকে 10 বার ডাকা হলে 10 বারই তিনি আসবেন। যে ভোটার তালিকায়, যে বুথের ভোটার তালিকায় মোহাম্মদ সামির নাম আছে, সেই বুথের ভোটার তালিকায় মোহাম্মদ সামি পাশে কি লেখা আছে ভারতীয় দলের ক্রিকেটার, উনি বড় ক্রিকেটার, উনি ব্যতিক্রমী চরিত্র? ভোটার তালিকায় এসআইআর এর কাজে তাদেরই ডাকা হচ্ছে যাদের 2002 এবং 2025-এর রেকর্ডে কিছু ডিসক্রিপেন্সি আছে বা মিলছে না। নামের বানান থেকে শুরু করে বয়স, ঠিকানা, পার্ট নাম্বার, বাবার নাম, মায়ের নাম, যে কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে। দেখুন, তৃণমূল এত উস্কানি দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কেন শুনানিতে হাজির হচ্ছে এবং হাজির হয়ে তারা নিজেদের রেকর্ড কারেকশন করছে? তার কারণ মোহাম্মদ সামি আজকে একজন সেন্সিবল ক্রিকেটার হিসেবে বা একজন সেন্সিবল নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে সেটা বলে দিলেন যে যদি ভুল থেকে থাকে ভোটার কার্ডে, তাহলে শুনানিতে গিয়ে সেই ভোটার কার্ডে সংশোধন করিয়ে নেওয়া জরুরি। কারণ ভোটার কার্ড হচ্ছে একটি বেসিক ডকুমেন্ট। সেই কারণে কোন নাগরিকই কিন্তু দেখুন
যারা বাংলাদেশি নয়, অনুপ্রবেশকারী নয়, রোহিঙ্গা নয়, বা যাদের কিছু লুকানোর নেই, তারা কেউই এসআইআর এর শুনানিতে যেতে আপত্তি করছে না, কারণ তারা জানে আমার ভোটার কার্ডটা নির্ভুল হয়ে যাবে। বেশ অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন সভা থেকে তো এই কথা বলেছেন। বালুরঘাটের সভা থেকে তিনি কি বলেছিলেন এই মোহাম্মদ সামির শুনানি নিয়ে শুনবো। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া, মোহাম্মদ শামি যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিজেপির চোখে ঘুষপেটিয়া। कोई प्रॉब्लम नहीं है, सबको है, सबका अधिकार है, सबको करेक्शन करना चाहिए। जहाँ पे आपका वोट है आपको जाना चाहिए, और एसआईआर कोई ऐसी चीज़ तो नहीं है कि आपको कोई काम दे रही है। मैं कहता हूँ जिसकी आपकी जिम्मेदारी, आपका अधिकार है, आपको आना चाहिए, आपको करेक्शन करना चाहिए, आपको वोट बनवाना चाहिए, ये तो अच्छी चीज़ है। अगर मुझे इनवाइट किया तो मुझे कोई दिक्कत नहीं है, और बहुत अच्छे से इन लोगों ने हैंडल किया है, अच्छे से वेरिफिकेशन किया है। 25 साल से यहाँ पे है, तो हर चीज़ यहाँ बस ये तो इसलिए आना है, बुलाया है, 10 बार आएंगे, और मुझे लगता है आप लोगों को भी आना चाहिए, जिसका एसआईआर फॉर्म नहीं है उसको करना चाहिए। সুপ্রিম নির্দেশে বলা হয়েছে যে পঞ্চায়েত অফিসগুলোকেও শুনানির কাজ করতে হবে। এর ফলে এই আরও তাদেরকে নিয়োগ করতে হবে, কিন্তু এক ধাক্কায় এত শুনানি কেন্দ্রে এই আরও নিয়োগ নিয়ে সমস্যায় কমিশন। যদিও কমিশনকে পর্যাপ্ত কর্মী জোগাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা কিভাবে সম্ভব ভাবাচ্ছে কমিশনকে। সুপ্রিম নির্দেশে পঞ্চায়েত অফিসেও করতে হবে এসআইআর শুনানি। এক ধাক্কায় এত শুনানি কেন্দ্রে এই আরও নিয়োগ নিয়ে সমস্যায় কমিশন। যদিও কমিশনকে পর্যাপ্ত কর্মী জোগাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা কিভাবে সম্ভব ভাবাচ্ছে কমিশনকে। সুপ্রিম নির্দেশকে হাতিয়ার করে এসআইআর শুনানিতে তৃণমূলের বিএলএ। দেখুন, এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো রকম নির্দেশ আসেনি, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টে বলা হয়েছে, সেক্ষেত্রে আরামবাগের এসডি অফিসে দেখা গেল ভোটারদের সাহায্য করছে তৃণমূলের বিএলএ। শুনানির কক্ষে তৃণমূলের বিএলএ থাকলেও বিজেপি সিপিএম এর কোনো বিএলএ ছিল না। মহামান্য আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বিএলওরা সহজ স্বাভাবিক। আমরা প্রথম থেকে আছি বিএলওর সঙ্গে, কম দেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত দিয়ে আজকে প্রচুর মানুষকে মানে কি বলবো বিভ্রান্ত একটা মানুষ, তারা জর্জরিত, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি আরামবাগ কোর্টে। মানুষ নিজেরা হওয়া চায়, আজকে একরকম রায়, কালকে একরকম চাইছে পেপার, মানে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে রেখেছে নির্বাচন করে। এগুলো হচ্ছে প্রিপারেশনের ভুলের জন্যই, হয়তো টেকনিক্যাল যে সমস্যার জন্য আসছে, হয়ে যাচ্ছে। সহযোগিতা স্যাররাও করছে, ম্যাডামও করেছেন আমাদেরকে। এদিকে আরামবাগের পর একই ছবি আমরা দেখতে পেলাম মেদিনীপুরে, মানে ডিএম অফিসার সেখানে শুনানি কেন্দ্র, সেখানে বিএলএ পৌঁছে গিয়েছেন এবং তিনি নাকি বিধায়কের নির্দেশে পৌঁছেছেন, এরকমই বলা হচ্ছে। বিএলএরা শুনানি কেন্দ্রে কেন, কমিশনের নির্দেশিকা ছাড়া, স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে বিজেপি, যদিও পাল্টা সুপ্রিম রায়কে হাতিয়ার করছে রাজ্যের শাসক দল। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল কোনো ব্যক্তি যদি নিজে শুনানি কেন্দ্রে না যেতে পারেন তাহলে তার হয়ে বিএলএরা উপস্থিত থাকতে পারেন, তবে অবশ্যই একটা অথরাইজেশন লেটার প্রয়োজন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিএলএ তিনি নিজে পৌঁছে গেছেন শুনানি কেন্দ্রে, কারোর সঙ্গে না, শুনানি চলাকালীন তিনি উপস্থিত থাকছেন এবং তৃণমূল বিধায়ক তাকে নির্দেশ দিয়েছেন বলে তিনি পৌঁছে গিয়েছেন। স্বাভাবিকভাবে বিজেপি প্রশ্ন তুলেছে এই বিষয়টি নিয়ে। মানে দেখুন, এক্ষেত্রেও কিন্তু ওরা শুরু হয়ে গেছে। আপনাদেরকে একের পর এক ছবি তো আমরা দেখাচ্ছি, আরেকটা ছবি আপনাদেরকে দেখাই। আমরা দেখাই আরামবাগ, মেদিনীপুর, পরপর ছবি আপনাদেরকে দেখাবো। একেবারে উল্টো ছবি বালিয়ার উত্তর হাওড়ায়। শুনানি কেন্দ্রে তৃণমূলের বিএলএ টু দাদাগিরি, বিজেপির বিএলএ টুদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ গেরুয়া ব্রিগেডের তরফ থেকে ইতিমধ্যেই তোলা হয়েছে। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে বাধার অভিযোগ। সব লোক আসছে, কে বিএলএ কে বিএলও, এটা তো আমাদের পক্ষে অফিসারদের পক্ষে বোঝা ঠিক বোঝা সম্ভব নয়। তো আমরা যখনই ডিপার্টমেন্টের সিও অফিসের অর্ডার আসবে তখন আমরা সেটা পলিটিক্যাল পার্টি সমস্ত নেতৃত্বকে জানিয়ে দেবো।
আমি তৃণমূল কংগ্রেসেরই হয়ে বলতে পারি যে আমাদের বিএলএরা বিভিন্ন বুথে আছেন, হ্যাঁ মানুষের জন্যে আছে এবং প্রথম দিন থেকেই আছি। আমাদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, ইওরো সাহেব আমাদের সঙ্গে ঝগড়া করেছেন, তার সত্ত্বেও আমরা এখানেই ছিলাম, আছি, আগাম দিনেও থাকবো। এসআইআর হচ্ছে, হিয়ারিং হচ্ছে, সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে আমরা তাকে ওয়েলকাম করছি, কিন্তু সব দলের প্রতিনিধিরা থাকবে, যেরকম কাউন্টিং হয়, যেরকম ইলেকশনের সময় হয়, কিন্তু তারা কি করছে, এই যে কাউন্টিংয়ে যারা যেভাবে বুথ লুট করেছে, বুথের পর কাউন্টিংয়ে যে এরা জাল করে, সেই স্টাইলে হিয়ারিংয়ে ওরা জবরদস্তি, গতকালও অ্যাটাক হয়েছে আমাদের উপরে। শুধু সকালে নয়, সব দিন এখানে শুধু তৃণমূল ছিল, আছে আর থাকবে। তৃণমূল ছাড়া এখানে কেউ নেই। না না, এটা কোনো ভয়ের কথা নেই, এখানে সবার বলা আছে এটা সুপ্রিম কোর্টের অর্ডার। তারপরে যদি কেউ আসেনি, এটা তো মানে ওরা নেই এখানে, এই জন্য নেই। মানুষের পাশে, মানুষের সাথে তৃণমূল ছিল, তৃণমূল আছে আর থাকবে। এই মুহূর্তে আরও একটা বড় খবরের নজর রাখবো। এই এসআইআর আবহ, সেই আবহের মধ্যে কলকাতা শহর জুড়ে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর যেন হিড়িক পড়ে গেছে। আপনাদের জানিয়ে রাখবো, গত এক সপ্তাহে কলকাতা পুলিশের কাছে জমা পড়েছে প্রায় 4,500 আবেদন। জরুরি ভিত্তিতে 3 দিনের মধ্যে ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছেন সিপি। মাত্র 3 দিনের মধ্যে এত ভেরিফিকেশনের নির্দেশে মাথায় হাত পুলিশের। সব থেকে বেশি ভেরিফিকেশনের আবেদন হরিদেবপুরে, সংখ্যাটা কত 804। এসআইআর নথি হিসাবে ডোমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য করেনি কমিশন। তারপরেও কেন এত পরিমাণ ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন, আর কেনই বা তড়িঘড়ি সার্টিফিকেট ভেরিফিকেশনের নির্দেশ, উঠছে প্রশ্ন। আপনার কি এসআইআর নাম ওঠেনি? আজকে কি থানা ডেকেছে? কোন থানা ডেকেছে? ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়ার জন্য কতদিন ধরে রয়েছে এখানে? 25 বছর। তার আগে কোথায়? তাহলে নামটা উঠলো না কেন? আপনাকে কে জানালো এখানে আসবার জন্য? থানা থেকে কি বললো? ডকুমেন্টস নিয়ে এসছেন সব? মানে বাড়িতে কজনের নাম ওঠে? আপনার নাম ওঠে? বলছে 2000 সালের আগের কোনো ডকুমেন্টস দরকার। আচ্ছা, সেটা না হলে হবে না। সেক্ষেত্রে এখন কি উপায় বলবো? এখন তো কর্পোরেশনে জমা দিতে বলেছিল, কর্পোরেশনে জমা দিয়েছি, ওখান থেকে হেড অফিসে গেছে, হেড অফিস থেকে থানায় পাঠিয়েছে, আর থানায় আবার 3টে করে কপি সব জমা দিতে হবে। ওই ডোমিসাইল সার্টিফিকেট? হ্যাঁ, জমা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড, যা যা আছে সব। এর ভিতরে কি ভিড় আছে? ভিড় আছে। আধার কার্ড, প্যান কার্ড, আর কাউন্সিলরের সার্টিফিকেট, ওনার সাইন, আর আপনার লাগছে ইলেকট্রিকের বিল, যা যা আপনার প্রমাণপত্র আছে ওইটাই দিতে হবে। এটা কার নাম ছিল? এটা আমার বাবার নামে এসেছে। এবার আমার বাবার নামেই ডকুমেন্টসটা দিচ্ছি। এবার আমার মায়ের নামে এখনো আসেনি, ওনাকে আমরা বলেছি, ওনারা বলছে আসলে আপনাকে আমি ফোন করব। এটা কি সার্টিফিকেট বলে? এটা ডকুমেন্ট সার্টিফিকেট। আপনারও নাম আছে তাই? আমার মায়ের নাম আসেনি। একসময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকারি কাগজপত্র লাগবে তার তৈরি করবার ক্ষেত্রে সহযোগিতা করবে। কারণ পশ্চিমবঙ্গ তো হচ্ছে জাল নথির কারখানা। আমি যে কথা বারবার করে বলি, আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের জনপ্রতিনিধিরা এই জাল নথির কারখানার থেকে অর্থ উপার্জনের যে রাস্তা তৈরি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে দেওয়ার নাম করে সেখানেও হয়তো অর্থ আত্মসাৎ করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তাই হয়তো এই আবেদন তৈরি হচ্ছে, কারণ এই সময় তৈরি করা ডোমিসাইল সার্টিফিকেট কোনোভাবেই এসআইআর-এ তথ্য হিসাবে গৃহীত হবে না, একথা নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে। মানুষ আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন। মানুষ জানেন না যে কোনটা লাগবে কোনটা লাগবে না। এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এতদিন ধরে কাজ চলার পর বলে দিলে হঠাৎ করে অ্যাডমিট কার্ড লাগবে না, বাতিল। কালকে থাপ্পড় খাওয়ার পর সুপ্রিম কোর্ট এখন অ্যাডমিট কার্ড লাগবে। সুপ্রিম কোর্ট তো, এই নির্বাচন কমিশন তো নিজেই কোনো এসওপি মানছে না, নিজেই তো নতুন নতুন নিয়ম তৈরি করছে, সেই নিয়মকে পরের দিন বদলে দিচ্ছে। স্বাভাবিক কারণে মানুষের ভোগান্তি চূড়ান্ত, এবং এই পুরো প্রসেসটা শুধুমাত্র বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে বলে নির্লজ্জ দলদাসের জায়গায় নেমেছে নির্বাচন কমিশন। এই অসভ্যতার জবাব বাংলার মানুষ 2026-এর নির্বাচনে দেবে। কোর্টে হারিয়েছে বাংলার মানুষ 2026-এর এপ্রিল মাসে ভোটের লড়াইকে হারাবে। যে ডোমিসাইল
সার্টিফিকেট নিয়ে এত আলোচনা, সেই ডোমিসাইল সার্টিফিকেট আসলে কি একটু ডিটেলসে বলি আপনাদের। যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থেকে শুরু করে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের বিভিন্ন নথির প্রয়োজন হয়। এই নথিগুলির মধ্যে একটি হলো ডোমিসাইল সার্টিফিকেট বা আবাসিক শংসাপত্র। ডোমিসাইল সার্টিফিকেট হলো একটি সরকারি নথি যা প্রমাণ করে যে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা। আধার কার্ড, পরিচয়পত্র, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথির মতোই এই নথিটিও খুবই কার্যকর। এটি শিক্ষা, চাকরি, সরকারি সুযোগ সুবিধা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কোনো নির্দিষ্ট অঞ্চলের নাগরিক হিসেবে আপনার অধিকার প্রতিষ্ঠা করে। রেসিডেন্স সার্টিফিকেটের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না, কারণ অনেকে রেসিডেন্স সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেটকে এক মনে করে, কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে। রেসিডেন্স সার্টিফিকেট শুধু প্রমাণ করে যে কোনো ব্যক্তি বর্তমানে কোনো ঠিকানায় থাকছেন, তা স্থায়ী বা অস্থায়ী হতে পারে, কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার আইনি স্বীকৃতি দেয়।